পার হয়ে গেল 1.5 মাস। রশনি 1 মাস ধরে আবার ভার্সিটি যাওয়া শুরু করেছে। এটা মূলত আধারেরই সিদ্ধান্ত। যেহেতু রশনির এখন সামনে পরীক্ষা, তাই আধার চায় রশনি যেন এখন কোনোভাবেই ভার্সিটি মিস না দেয়। তাই বিয়ের 15 দিনের মাথায় ওকে আবার ভার্সিটি জয়েন করতে বলে দিয়েছে আধার। আধারের এই কথায় রশনি মনে মনে অনেক খুশি হলেও তার মুখে প্রকাশ করার প্রয়োজন বোধ করেনি। ও আধারের সাথে এখনও রুড বিহেভই করে, যা আধারকে প্রতিনিয়ত কষ্ট দেয়, কিন্তু তাও ও সব মুখ বুজে সহ্য করে। আবার বেহায়ের মতো রশনির কাছে যায় একটু ভালোবাসার সন্ধানে, আর প্রতিবারের মতো রশনি ওকে আরও কষ্ট দিয়ে দেয়। আজ রশনির লাস্ট পরীক্ষা। কদিন রশনি সহ সকলেই পুরোদমে পড়েছে, তাই বলতে গেলে সবার অবস্থাই কাহিল। আর তাই ওরা প্ল্যান করেছে যে পরীক্ষার পর সবাই সন্ধ্যা পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করবে, তারপর বাসায় যাবে। ওই মোতাবেক পরীক্ষার পর রোজ, রশনি আর রুহি বেরিয়ে পড়লো। প্রথমে ওরা গেল বসুন্ধরা শপিং মলে, কারণ সামনের সপ্তাহে রোজ আর মেঘের এঙ্গেজমেন্ট, তাই ওদের কিছু শপিং করতে হবে। হ্যাঁ, ওই দিন ওদের মধ্যে সব ক্লিয়ার হওয়ার পর মেঘ আর রোজ নিজেদের পরিবারকে সব জানালে তারাও রাজি হয়ে যায়, কারণ রোজ আর মেঘের পরিবার আগে থেকেই একে অপরের সাথে ভালো সম্পর্ক, তাই তারাও না করেনি। কিন্তু যেহেতু মেঘ এখনও ওদের বিজনেস সামলে নেয়নি আর রোজেরও সামনে পরীক্ষা, তাই দুই পরিবার মিলেই সিদ্ধান্ত নিয়েছে যে রোজের ইয়ারলি পরীক্ষার পর ওদের এঙ্গেজমেন্ট হবে, আর মেঘ নিজে সেটেলড হওয়ার পর ওদের বিয়ে। শপিং শেষে ওরা বসুন্ধরার উপরে অবস্থিত ফুড কোর্টেই লাঞ্চ করলো। লাঞ্চ শেষে ওখানে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে রওনা হলো মুভি হলে। মুভি শেষে সন্ধ্যাবেলা সবাই নিজ নিজ বাসায় ফিরে গেল। রশনি খুব ক্লান্ত থাকায় সোজা নিজের রুমে চলে আসলো, আর রুমে এসেই ধুম করে বিছানায় শুয়ে পড়লো। কিছুক্ষণ ওভাবেই চোখ বন্ধ করে শুয়ে থেকে আস্তে আস্তে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে আবার শুয়ে পড়লো। আর কিছুক্ষণের মধ্যেই তলিয়ে পড়লো গভীর নিদ্রায়। আধার বাসায় এসে রশনিকে ঘুমন্ত অবস্থায় দেখে অবাক হয়ে যায়। ও ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 8:30 বাজে। আধার, সানশাইন, এই সময় ঘুমাচ্ছ কেন? শরীর খারাপ হয়নি তো? আধার তাড়াতাড়ি রশনির কাছে গিয়ে কপালে হাত দিয়ে টেম্পারেচার চেক করলো। চেক করে দেখলো টেম্পারেচার স্বাভাবিক, তাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এবারও রশনিকে ভালো করে পর্যবেক্ষণ করে আস্তে আস্তে ওকে ডাকতে লাগলো। রশনি কিছুক্ষণ নড়ে চড়ে পিট করে চোখ মেলে তাকালো। রশনি, উফ, ডাকছেন কেন? বিরক্ত হয়ে। আধার, সানশাইন, তুমি এই সময় ঘুমাচ্ছ কেন? জানো কয়টা বাজে? রাত 4:30। রশনি, তো বিরক্ত করেন না তো, অনেক টায়ার্ড আমি, প্লিজ ঘুমাতে দিন, কালকে সকালে কথা হবে, এখন গুড নাইট। বলি আবারও বিছানায় ধপাস হয়ে শুয়ে চোখ বন্ধ করে ফেলল। আধার কিছুক্ষণ ওভাবেই রশনির পাশে বসে থেকে একটা তপ্তশ্বাস ছেড়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে রশনির দিকে আরেকবার তাকিয়ে নিচে চলে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই আধার হাতে একটা প্লেটে খাবার হাতে ফেরত আসে। খাবারটা বিছানার পাশেই টি টেবিলে রেখে রশনিকে আস্তে আস্তে ডাকতে আরম্ভ করলো। আধার, সানশাইন, ওঠো, একটু খেয়ে নাও, রাতে কিছু না খেলে সমস্যা হবে, দেখি ওঠো। রশনি, আমি ঘুমাবো। আধার রশনির সকল ঘ্যানজ্ঞান উপেক্ষা করে ও বিছানা থেকে টেনে উঠিয়ে কোনো মতে হেলান দিয়ে বসলো, আর ওভাবেই ওকে জোর করে খাওয়াতে লাগলো। রশনিও ঘুমের ঘুরেই খেতে লাগলো। প্রায় হাফের কাছাকাছি খাবার শেষ হতেই রশনির মুখ খিচে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, রশনি, প্লিজ, আমি আর খেতে পারবো না। আধার, আচ্ছা, আর খাওয়া লাগবে না, দাও পানিটা খেয়ে নাও। আধার পাশে রাখা পানি ভর্তি গ্লাসটা রশনির মুখের দিকে এগিয়ে দিয়ে রশনি অল্প একটু পানি খেয়ে আবার ঘুমের রাজ্যে তলিয়ে গেল। আধার রশনির দিকে তাকিয়ে মৃদু হেসে রশনির এঁটো খাবারগুলো খুব তৃপ্তি সহকারে খেয়ে নিল। খাবার শেষে প্লেট নিচে রেখে আবার রশনিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আর রোজ আর মেঘের এঙ্গেজমেন্ট, এই উপলক্ষে রোজ আর রশনি সকাল সকাল রোজের বাসায় পৌঁছে গিয়েছে। আধারের জরুরি মিটিং থাকায় ও সন্ধ্যাবেলা আসবে, আর আজান যেহেতু মেঘের বেস্ট ফ্রেন্ড, তাই ওর সাথে ওর বাসায় আসে। রশনি আর রুহি রোজের বাসা থেকে তৈরি হয়ে ওকে নিয়ে সন্ধ্যার সময় কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা হলো। আধার সরাসরি ওখানে পৌঁছাবে। কমিউনিটি সেন্টারে ওরা পৌঁছানোর আগে মেঘরা উপস্থিত ছিল। কিছুক্ষণের মধ্যেই অতিথি আসা শুরু করলো। রশনি আর রুহি নিজেদের মতো এক কোণায় গল্প করছে, আর মেঘ আর রোজ ব্যস্ত অতিথি আপ্যায়নে। রশনি আর
রুহির কথা বলছে এমন সময় হঠাৎ কেউ রশনির নাম ধরে পেছন থেকে ডেকে উঠল। রশনি পেছনে তাকাতেই মানুষটাকে দেখে অতি খুশি হয়ে কেঁদেই দিল। মিস্টার আর মিসেস আহমেদ মেয়েকে কাঁদতে দেখে দ্রুত ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। মিসেস শানু, কেমন আছিস মা? রশনি, অনেক ভালো, তোমরা কেমন আছো? কাঁদতে কাঁদতে মিসেস শানু, আলহামদুলিল্লাহ, আমরাও ভালো। কিন্তু জানিস পুরো বাড়িটি না এখন কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তোকে ছাড়া। তোর বাবাও আমার তোকে ছাড়া একটুও ভালো লাগে না। বলতে বলতেই কেঁদে দিলেন উনি। রশনি মিসেস আহমেদকে কাঁদতে দেখে আরো জোরে কান্না করতে লাগলো। ওদের এত কান্নাকাটির দেখে এবার মিস্টার আহমেদ একটু ধমক উঠলেন, যদিও তার চোখেও জল স্পষ্ট। মিস্টার তুইন, দুইজন মা মেলে মেয়ে কি শুরু করে দিয়েছ? তোমাদের দেখে তো মনে হচ্ছে একটু পর বন্যা বইয়ে দিবে। রশনি, বাবা। রশনি এবার মিসেস আহমেদকে ছেড়ে মিস্টার আহমেদকে জড়িয়ে ধরল আর কিছুটা অভিমানী সুরে বলে উঠল, রশনি, তুমি আমায় একটুও মিস করনি। মিস্টার তুহিন, তোর কাছে কি মনে হয় তোকে ছাড়া কি আবার ভালো লাগে? নরম সুরে। এভাবে কিছুক্ষণ তারা অনেক কথা বলল। তারপর মিস্টার আহমেদ দুইজনের কান্না থামানো। কান্না থামার পর মিসেস আহমেদ চারপাশে তাকিয়ে রশনিকে প্রশ্ন করলো, মিসেস শানু, রশনি জামাইকে তো দেখতে পাচ্ছি না, উনি কোথায়? রশনি, ওনার নাকি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই ওটা শেষ করে একবারে আসবে। মিসেস শানু, ও। রশনির সাথে কথা বলা শেষ করে মিস্টার আর মিসেস আহমেদ চলে গেল রোজের বাবা মার সাথে দেখা করতে। কিছুক্ষণ পর আধারও এসে উপস্থিত হলো পার্টিতে। আধার প্রথমে রশনির সাথে কথা বলে মিস্টার আর মিসেস আহমেদের সাথে কুশলাদি বিনিময়ে ব্যস্ত হয়ে পড়ল। ওনাদের সাথে কথা শেষে চলে গেল রোজার বেগের কাছে, ওদের সাথেও কিছুক্ষণ কথা বলল। আর প্রায় আধা ঘন্টা পর এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। রোজার বেগও বেঁধে গেল একসাথে। পারফেক্টভাবে ওদের এঙ্গেজমেন্টটা সম্পন্ন হয়ে গেল। অনুষ্ঠানের শেষের দিকে রশনির মুখটা কাচুবাচু করে আধারের সামনে এসে দাঁড়ালো। রশনি, আরে শুনুন। আধার, হে বলো, কিছু বলবে? মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে রশনি, আসলে না, মানে আমি তো বিয়ের পর একবারও বাসায় যেতে পারলাম না, তাই বলছিলাম কি আজকে আমি আব্বু আব্বুর সাথে একটু বাসায় যাই, দুদিন থেকেই চলে যাব। আধার কিছুক্ষণ চুপ থেকে বলল, আধার, সানশাইন আজকে থাক, আমি তোমায় কিছুদিন পর নিয়ে যাব না। রশনি, কিন্তু আধার প্লিজ, আজকে না মানে না, বাট আই প্রমিস কিছুদিনের মধ্যেই তোমাকে নিয়ে যাব আমি, এবং এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। বলি আধার চলে গেল আর রশনি বুকটা কালো করে দাঁড়িয়ে রইল। ও আজ বাসায় যেতে অনেক ইচ্ছা করছিল, কিন্তু আধারের কারণে যেতে পারল না। আধারের প্রতি ওর রাগ অভিমান যেন আরো এক ধাপ বেড়ে গেল। বিরক্ত হয়ে চলে গেল আব্বু আব্বুকে জানাতে যে ও আজ যেতে পারবে না। পার্টির প্রায় 2 দিন পার হয়ে গিয়েছে। রশনি আধারের থেকে এখনো আরো দূর হয়ে গিয়েছে। আগে তো যাও একটু একটু কথা বলতো, ঝগড়া করতো, কিন্তু এখন পুরোপুরি কথা বন্ধ করে দিয়েছে। একই বাসায় একই রুমে থাকে দুজন, অথচ কোনো কথাই হয় না। আধারের কাছে বিষয়টা অনেক পীড়াদায়ক লাগছে। ও আর থাকতে না পেরে মনে মনে ভেবে নিল রশনির সাথে কথা বলবে। এভাবে আর থাকা যাবে না। তাই আজও তাড়াতাড়ি অফিস থেকে বাসায় চলে এলো। এসেই সোজা রুমের দিকে হাঁটা ধরলো। রুমে এসে ভালোভাবে চারপাশে চোখ বুলিয়ে নিল, কিন্তু রশনিকে দেখতে পেল না। ভাবলো হয়তো কিচেনে বা ছাদে আছে, তাই ও চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো রশনি এখনো আসেনি, তাই ও নিজের রুম থেকে বেরিয়ে গেল রশনিকে খুঁজতে। নিচে এসে ড্রয়িং রুমের কাউকে দেখতে না পেয়ে কিচেনে চলে গেল। কিচেনে এসে দেখলো রশনি রান্নার জন্য কি যেন কাটাকুটি করছে। সাধারণত সার্ভেন্টরাই রান্না সহ সব কাজ করে, কিন্তু এখন লাস্ট টাইম হয় ওরা কোয়ার্টারে গিয়েছে, আর রশনি নিজের ইচ্ছা মতো মাঝে মধ্যেই কাজ করে। কারণ যেহেতু পরীক্ষা শেষ, তাই ও এখন পুরোই বেকার। আধার পা টিপে টিপে রশনির পেছন দিকে ওকে জড়িয়ে ধরলো। আধার, সানশাইন কি করছো? ঘাড়ে ডাক ঘষতে ঘষতে। রশনি কিছু না বলে আধারের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লো। আধার এবার বিরক্ত হয়ে ওকে নিজের দিকে ঘুরিয়ে মুখোমুখি দাঁড় করালো। আধার, তোমার প্রবলেম কি? এমন করছো কেন? আর 2 দিন ধরে দেখছি কোনো কথাই বলছো না, বলো না কি হয়েছে? শেষের বাক্যটুকু ও আকুলতায় স্পষ্ট বোঝা যাচ্ছে। তাও রশনির বোন গলল না। ও এবার হুঙ্কার ছেড়ে বলে উঠল, রশনি, আমার কি সমস্যা জানেন না? আমার সমস্যা আপনি। আপনি আমার লাইফটা শেষ করে দিয়েছেন। আপনি জোর জবরদস্তি করে সব করাচ্ছেন আমাকে। একটা মিথ্যা সম্পর্কে জড়িয়ে রেখেছেন আমাকে।
আধার সানশাইন অসহায় স্বরে। রশনি কি হয়েছে, সত্য গায়ে লাগছে বুঝি? আমি না আসলে একটা কোট কোনো কাপুরুষ, কারণ যারা পুরুষ তারা কোনোদিন নারীর উপর জোর করে অধিকার খাটায় না। আপনি জানেন আমি আপনায় ভালোবাসি না, তাও আপনি আমায় আমার বাবা মার মারার ভয় দেখিয়ে বিয়ে করেছেন। কতটা নিকৃষ্ট মানসিকতা থাকলে মানুষ এমন করতে পারে। ছি! আপনাকে আমি আগেও বলেছি আর আজও বলছি যে আমি আপনাকে শুধু ঘৃণা করি, ঘৃণা। আপনি আমার লাইফে সবচেয়ে খারাপ এক অধ্যায়, যা আমি চাইলেও শেষ করতে পারছি না। রশনি কথাগুলো বলতে বলতে ঝরঝর করে কেঁদে দিল। ও কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। ওকে ওভাবে বসে যেতে থেকে আবারও দ্রুত ওর কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই রশনি হাত দেখিয়ে থামিয়ে দিল। রশনি নিজের চোখের জল মুছে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল, রশনি প্লিজ একটু শান্তি দিন আমায়, আমি একটু একা থাকতে চাই। রশনির কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে রুমে চলে গেল। আর আধার ওখানেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যে ওর চোখেরও বাঁধ ভাঙল। এতক্ষণ খুব কষ্টে নিজের চোখের জল আটকে রেখেছিল, কিন্তু আর পারছে না ও। কিছুক্ষণ পর ও রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে চলে যায়। রশনি রুমে এসে দরজাটা বন্ধ করে বালিশে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল। ওর খুব কষ্ট হচ্ছে, কিছু একটা বিচ্ছে ওর বুকে, কিন্তু কি তাও জানে না। ও যতই আধারকে এই পৃথিবীতে বুঝাক যে ও আধারকে ঘৃণা করে, নিজের মনকে একথা বোঝাতে সর্বদা ব্যস্ত। ও এখন নিজের উপর সবচেয়ে বেশি বিরক্ত লাগছে। নিজের মনকে মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক। রশনি, আমার কেন এত খারাপ লাগছে? ওনার কষ্ট থেকে কেন আমার বুক চিনচিন করে? উনি তো একটা পাষাণ, ওনাকে আমি ভালোবাসতে পারি না, কোনো দিনই না। আই হ্যাভ টু হেট হিম অ্যান্ড আই উইল হেট হিম। মিস্টার আধার খান, আপনাকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না, শুধুমাত্র ঘৃণা পাবেন আপনি আমার থেকে। এদিকে আধার বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা চলে আসলো বাথরুম। ওর মাথা থেকে এখনও পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। রাত হয় এখন, রেস্টুরেন্টে মানুষের চাপ অনেকটাই বেশি। ও সোজা বার কাউন্টারে বসে এক পেক অর্ডার করলো। কাউন্টারে থাকা লোকটা আধারকে দেখে চিনতে পেরে গেল। ও বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল। ও বিশ্বাসই হচ্ছে না দ্য গ্রেট আধার খান ওর সামনে বসে আছে। লোকটাকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আধার বিরক্ত হয়ে কিছুটা ধমকের স্বরে বলে উঠল, আধার এভাবে তাকিয়ে আছেন কেন? কি বললাম কানে গেল না? আধার কথায় লোকটা তাড়াতাড়ি পেক বানিয়ে আধারকে সার্ভ করে দিল। আধার পেকটা খেয়ে আরেকটা অর্ডার করলো। লোকটাও আধারের কথা মতো আরেকটা নিয়ে আসলো। এমন করতে করতে প্রায় 4-5টা পেক খাওয়ার পর অনেকটা ড্রাঙ্ক হয়ে গেল। ও অলরেডি চোখ ঝাপসা দেখতে শুরু করে দিয়েছে, মাথাটাও হালকা ঘুরতে শুরু করেছে। লোকটা ওর এই অবস্থা দেখে এক ঢোক গিলে বলে উঠল, লোকটা, স্যার আপনি তো ড্রাঙ্ক হয়ে যাচ্ছেন, আর ড্রিঙ্ক করা উচিত হবে না আপনার। আধার, তুই শিখাবি আমায় কি করা উচিত আর কি উচিত না? চুপচাপ আরেকটা পেগ নিয়ে আয়, হুঙ্কার ছেড়ে। আধারের হুঙ্কার শুনে লোকটা কেঁপে উঠল আর হুলুস্থুল করে চড়ে গেল পেগ বানাতে। পেগটা আধারের সামনে টেবিলের উপর রাখতেই গটগট করে পুরোটা শেষ করে ফেললো। এভাবে প্রায় আরও 2-3টা পেগ খেয়েও গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে মাথাটা টেবিলের উপর ঠেকিয়ে রাখলো আর বিড়বিড় করে বলতে লাগলো, আধার, সানশাইন কেন এত কষ্ট দাও? তোমায় ছাড়া যে আমি নিঃস্ব, তাই তোমার আমাকে তোমার বিয়ে করেছি, কিন্তু বিশ্বাস করো অনেক ভালোবাসি তোমায়। তুমি চাইলে মরে যেতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। ছোটবেলায় মম চলে যাওয়ার পর ড্যাডি সব ছিল আমার, আর ড্যাডের পর তুমি এলে আমার লাইফে। ড্যাডের পর তুমি একমাত্র মানুষ যাকে আমি আমার লাইফের চেয়েও বেশি ভালোবেসেছি। কেন এমন করছো? তোমাকে বড্ড ভালোবাসি। আধার ওভাবেই আরও নানা কথা বিড়বিড় করতে লাগলো। রশনি প্রায় 1 ঘন্টা কান্নাকাটি করার পর ওয়াশরুমে গিয়ে চোখ মুখে পানি ছিটিয়ে রুমে আসলো। এমন সময় দরজা ধাক্কানোর আওয়াজ পেল। ও দরজা খুলে দেখলো মিস্টার আবাদ খান চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। রশনি, আব্বি কি হয়েছে? সব ঠিক আছে? মিস্টার আবাদ, আসলে আধার এখনো বাড়ি ফেরেনি। রাত 10:30 বাজে। ও তো দেরিতে বাসায় ফিরে না, আর যেদিন দেরি হয় সেদিন জানিয়ে দেয়। তোকে কিছু বলে গিয়েছে? রশনি, না, চিন্তিত হয়ে। মিস্টার আমান, ও আমি ফোন দিলাম, ফোনও পিক করছে না। তুই একটু কল করে দেখ না,
রশনি আচ্ছা দাঁড়াও দেখি। রশনি কথা বলে খাটের দিকে চলে গেল ফোন নিতে। রশনি কই গেল উনি এত রাতে? এভাবেই রাগের মাথায় যা ইচ্ছা তা বলে দিয়েছি, কিছু করে বসলে উনি। আল্লাহ উনি যেন ঠিক থাকে মনে মনে। রশনির অ্যাবট আধারের জন্য অনেক চিন্তা হচ্ছে। ও মনে মনে শুধু আল্লাহর কাছে দোয়া করছে যেন আধার ঠিক থাকে। ও কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে আধারের নম্বরে ডায়াল করলো, কিন্তু ফোনটা রিং হতে হতে কেটে গেল। রশনি এবার আরও ভয় হতে লাগলো। ও আরও বার দুই একবার কল লাগালো, কিন্তু কোনোবারই কেউ রিসিভ করলো না। ওর পুরো শরীর কাঁপতে শুরু করে দিয়েছে। আমান খানও রশনির কোনো সাড়া শব্দ না পেয়ে রশনির কাছে এসে বলল, মিস্টার আমান, রশনি ও কল ধরেছে। রশনি, না না আব্বি, 3বার কল করলাম কিন্তু কোনোভাবেই রিসিভ করেনি। মিস্টার আমান, আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখছি দাঁড়া। কথাটা বলেই উঠে রূপ ত্যাগ করলেন। আর রশনি এভাবেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। ও চোখটা বদ্ধ করে গপ করে বিছানায় বসে পড়ল। চোখ বদ্ধ করা অবস্থায় নিজের চুলগুলো খামচে ধরে বিড়বিড় করে বলল, রশনি, সব দোষ আমার। ওনাকে এতটা হার্ট করা উচিত হয়নি। আধার, আপনি যেখানেই থাকুন প্লিজ নিজের কোনো ক্ষতি করেন না, সাবধানে থাকবেন প্লিজ আধার। ও শেষের কথাটা একটু চিৎকার করে বলল আর নিজের চুলটা আরও একটু জোরে টেনে ধরল। এদিকে আধারের অবস্থা দেখে কাউন্টারের লোকটা ভয় পেতে লাগলো। আধার যে বিড়বিড় করে কি বলছে তা বুঝতে না পারলো, এটা বুঝতে পেরেছে যে ও পুরোপুরি ড্রাঙ্ক হয়ে গিয়েছে, কিন্তু ও কিছু বলতে পারছে না, কারণ একটু আগে বলার ফলে আধার থেকে যেই ধমক খেয়েছে তাতে আর ওর কিছু বলার মতো সাহস নেই। ও কয়েক মুহূর্ত ভেবে ম্যানেজারের রুমের দিকে হাঁটা ধরলো। কিছুক্ষণের মধ্যেই লোকটা ম্যানেজারকে সাথে নিয়ে বার কাউন্টারে ফেরত আসলো। আধার তখনও মাথাটা টেবিলে ঠেকিয়ে বিড়বিড় করে যাচ্ছে। ম্যানেজার আধারের পাশে দাঁড়িয়ে বলে উঠল, ম্যানেজার স্যার, আপনার কি কোনো সমস্যা? কোনোভাবে কি আমি আপনাকে সাহায্য করতে পারি? আধার, হ্যাঁ, কে তুই আমাকে যে সাহায্য করবি? আমাকে কেউ সাহায্য করতে পারবে না, কেউ না। টেবিল থেকে মাথা তুলে টলতে টলতে কথাটা বলল ম্যানেজার, স্যার আই থিঙ্ক আপনি অনেক ড্রাঙ্ক। আমি না হয় আপনার কাউকে কল করে বলি আপনাকে নিয়ে যেতে। আপনি প্লিজ কারো নম্বর দিন। আধার, কেউ বলেছে তোকে বেশি পাকনামি করতে? আমারটা আমি বুঝবো, তুই তোর কাজ কর। আর এই যে তুই তাড়াতাড়ি আমার জন্য আরেকটা পেক বানা, জলদি। কাউন্টারের লোকটাকে উদ্দেশ্য করে। ম্যানেজার সহ ওই লোকটা আধারের ধমক খেয়ে আরেকবার কেঁপে উঠল। লোকটা ম্যানেজারের দিকে তাকাতেই ম্যানেজার চোখের ইশারায় বলল আধার যা বলছে তাই করতে। লোকটা আরেক পেক বানিয়ে আধারের সামনে রাখতেই ও ওইটা গটগট করে শেষ করে ফেললো। পেকটা শেষ করতেই ওর মাথাটা একটা চক্কর দিয়ে উঠল। ও গ্লাসটা হাতের ভেতর রেখেই রশনির বলা প্রতিটি কথা মনে করতে লাগলো। আর ওর চোখ রক্তিম বর্ণ ধারণ করে রাখলো। ও কষ্টের বসে গ্লাসটা জোরে চেপে ধরলো, যার ফলে গ্লাসটা ভেঙে কাঁচগুলো ওর হাতে গেঁথে গেল। তা থেকে ফিনকে দিয়ে রক্ত বের হতে লাগলো। ম্যানেজারের ওই লোকটা আধারের কাণ্ড দেখে আটকে উঠল। ম্যানেজার, স্যার কি করছেন? আপনার হাত দিয়ে রক্ত বের হচ্ছে। আধার, সারাক্ষণই তো রক্ত বের হয় বিড়বিড় করে। সবসময় হৃদয়ে রক্তক্ষরণ হয়, আজ না হয় হাতে হোক বিড়বিড় করে। আধার কিছু না বলে বিড়বিড় করতে দেখে ম্যানেজার এগিয়ে এসে ওর হাত থেকে গ্লাসটা ছাড়িয়ে কাজটা বের করতে নিতে আধার হিংস্র দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে চেহারায় লাথি দিয়ে উঠে দাঁড়ালো। আধার, তোকে বলেছি আমি কাজ বের করতে, বলেছি হুঙ্কার ছেড়ে। আধারের এমন হুঙ্কার শুনে ম্যানেজার ওই লোকটা অন্তরাত্মা কেঁপে উঠল। আধার হিংস্র বাঘের মতো করতে লাগলো। ও আশেপাশে থাকা সবকিছু ভাঙচুর করতে লাগলো। কিছুক্ষণের মতোই ও 3বার মতো অবস্থা কাহিল হয়ে গেল। রেস্টুরেন্টে থাকা সকল লোকজন আধারের এমন কাণ্ডে বার কাউন্টারের সামনে জড়ো হয়ে গিয়েছে, যা দেখে আধার রাগ আরও বেড়ে গেল। আর চিৎকার করে বলতে লাগলো, আধার, কোনো নাটক হচ্ছে এখানে? সবাই আবার জড়ো হয়ে আছেন কেন? নিজেদের কাজে যান। আধারের চিৎকার শুনে সব মানুষই ভয় পেয়ে গেল। আর ম্যানেজার সবাইকে তাড়াতাড়ি চলে যেতে বলল। সবাই চলে গেল, আধারের রাগ কমলো না। ও ফুঁসতে আরম্ভ করলো, কিন্তু যেহেতু ড্রাঙ্ক আর হাতের থেকে রক্ত বের হয়েছে, তার উপর এমন ভাঙচুর করেছে, তাই বেশিক্ষণ থাকতে পারলো না। মাথা ঘুরিয়ে ফ্লোরে পড়ে গেল আর জ্ঞান হারালো। ওকে এভাবে পড়ে যেতে দেখে ম্যানেজার ওই লোকটা দ্রুত এসে ওর পাশে বসলো। ম্যানেজার আধারের মাথাটা নিজের কোলে নিয়ে লোকটাকে পানি নিয়ে আসতে বললো। লোকটা পানি আনতে বললে ম্যানেজার আধারের পকেট থেকে ফোনটা বের করলো। ফোনটা বের করে দেখতে পেল তার লক করা। এবার উনি চিন্তায় পড়ে গেলেন এই ভেবে যে কি করবে, কিন্তু কাকতালীয়ভাবে তখন আমান খানের কল আসলো আর ম্যানেজার তাড়াতাড়ি তা রিসিভ করে নিল। এইদিকে লোকটা পানি এনে আধারের মুখ ছিটিয়ে দেওয়ার পর ও জ্ঞান ফেরলো না, তাই সে তাড়াতাড়ি ডাক্তারকে কল করতে চলে